ঘুরে যাই ফুল দেওয়ার সময় সম্মানিত সুধীবৃন্দ, এইমাত্র আমাদের মাঝে আমাদের আজকের বইমেলার প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল উপস্থিত হচ্ছেন। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করবো নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। নিজ নিজ আসন গ্রহণ করার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ জানাবো। ভাবি কালকে আমাকে দেখেন। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? ভাবি আসসালামু আলাইকুম। এখানে ওই ক্যামেরা থাকবে তো স্যার? বিসমিল্লাহির রহমানির রহিম। রাওয়া কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বইমেলার আজকের দিনের প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি, বেগম রেহানা পারভিন, সভানেত্রী রাওয়া লেডিজ অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স সাব কমিটি, লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, চেয়ারম্যান রাওয়া, এবং আমাদের আজকের এই বইমেলা সফলভাবে সম্পূর্ণ করার পেছনে পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন সেই ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আহসান জামাল চৌধুরী এবং জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, ম্যানেজিং ডিরেক্টর KB পেট্রোকেমিক্যালস লিমিটেড, সম্মানিত লেখক লেখিকাবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 2 দিনব্যাপী এই বইমেলার সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করার জন্য রাওয়া মসজিদের পেশ ইমাম মাওলানা ইমাম উদ্দিনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করিয়াছেন মানুষকে আলাক হইতে। পাঠ করো আর তোমার প্রতিপালক মহামান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানিত না। আসসালামু আলাইকুম। এবারে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য রাওয়া কার্যনির্বাহী পর্ষদের সম্মানিত মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্তকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি, উপস্থিত রাওয়া বইমেলা 2024-এর স্পন্সর পার্টনার আহসান জামান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ট্রাস্ট ব্যাংক পিএলসি, ম্যানেজিং ডিরেক্টর সেনা লুব্রিকেন্টস জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, উপস্থিত রাওয়ার সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এবং আজকের উপস্থিত লেখক, কবি, ছড়াকার, ঔপন্যাসিক এবং প্রকাশক উপস্থিত শুধু আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মেম্বার লাইব্রেরিয়ান পাবলিকেশনস, রাওয়া বইমেলা 2024-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি সেই সকল জ্ঞানী গুণী রাওয়া সদস্যদের যাদের সুদূর প্রসারী চিন্তা ও কর্মের বিনিময়ে আমরা পেয়েছি আজকের রাওয়াকে। বইমেলা উপলক্ষে আজ রাওয়া সেজেছে নতুন এক সাজে। 21শে বইমেলা যেমন সাহিত্যিকদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়, তেমনি রাওয়া বইমেলা আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহিত্যকর্মের প্রতিভা প্রদর্শনের এক অন্যতম আয়োজন। বই মানুষের পরম বন্ধু, মানুষের একাকিত্বের নীরব সঙ্গী। একটি ভালো বই বদলে দিতে পারে মানুষের জীবন। মানুষ সভ্য হওয়ার পর থেকেই বই পড়া শিখেছে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে বই। বাংলা ভাষাভাষী মানুষের চিন্তাকে মলাটবদ্ধ করার সূচনা হয় চর্যাপদের মধ্যে দিয়ে। এরপর মধ্যযুগের ধর্মভিত্তিক রচনা মঙ্গল কাব্য আর আধুনিক যুগের 1801 সালে পোর্ট উইলিয়ামস কলেজের বাংলা বিভাগের যাত্রার মধ্য দিয়ে। এরপর জন্ম হয় বাংলা ভাষার অসংখ্য কবি, লেখক, গবেষক এবং সাহিত্যিকদের। বইকে মানুষের কাছে পৌঁছে দিতে স্বাধীনতার 1972 সালে প্রথম বাংলা একাডেমি আয়োজন করে বইমেলার, যা ধীরে ধীরে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এখন ভাষার মাসের অমর 21শে বইমেলা মানেই বাঙালির জাতির একটি অনন্য সংস্কৃতি। সুধীমণ্ডলী, বইয়ের গুরুত্ব সকলের নিকট তুলে ধরতে 2014 সাল থেকে আয়োজন করে আসছে বইমেলা, যেখানে রাওয়ার সম্মানিত লেখকগণ তাদের স্বরচিত গ্রন্থ এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের রচিত গ্রন্থসমূহ প্রদর্শন এবং বিক্রির সুযোগ করে থাকেন। আমরা চাই রাওয়া লেখকদের ব্যাপক প্রসার হোক, তাদের রচিত বইসমূহ পৌঁছে যাক সর্বস্তরের মানুষের কাছে। আমাদের মধ্যে অনেক গুণী লেখক রয়েছেন যাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে এবং অর্জন করেছেন অনেক পুরস্কার। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাওয়ার সদস্যজন রয়েছেন। আমাদের একজন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী কিন্তু একজন বিখ্যাত লেখক। আমরা নিয়মিত প্রকাশ করছি দি রাওয়া মিরর এবং রাওয়া রিভিউ জার্নাল। রাওয়া লেখকদের সাহিত্যকর্মকে উৎসাহ প্রদানের জন্য আমাদের একটি ছোট্ট রাওয়া পাবলিকেশনস রয়েছে, যা নিরন্তর কাজ করে যাচ্ছে। এছাড়া লেখকদের বই প্রচার ও বিপণনের জন্য আমরা 21শে বইমেলায় স্টল নিয়ে থাকি।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর বইমেলা আয়োজন করা হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অতিথিদের, যাদের শত ব্যস্ততার মাঝেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করছি আমন্ত্রিত সকল প্রকাশনা প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মকর্তা, রাওয়ার কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং উপস্থিত সদস্যকে সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। এবারে সকলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি চেয়ারম্যান রাওয়া লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান অতিথি দেশ বরেণ্য চিন্তাবিদ এবং আমাদের সকলের পরিচিত বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং আমাদের মাঝে উপস্থিত দুইজন বিশিষ্ট ব্যক্তি যারা বইকে ভালোবাসেন এবং তারা নিজেরাই উপস্থিত হয়েছেন এবং এই বই মেলাকে ওনারা সাহায্য করেছেন। একজন আমাদের ট্রাস্ট ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর জনাব আহসান জামান চৌধুরী, আর দ্বিতীয়জন হলো জনাব জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, ম্যানেজিং ডাইরেক্টর কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেড। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি এই দুইজন বিশিষ্ট ব্যক্তিকে যারা বই ভালোবাসেন তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানানো। আলো ক্ষণিকের জন্য হয়, আলো বিচ্ছিরিত হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, তারপর আবার অন্ধকার হয়ে যায়। বই এমন একটি জিনিস, এই আলো বিতরণ করে আসছে অতীতে, বর্তমানে এবং বর্তমানকে নিয়ে যাচ্ছে ভবিষ্যতে। তাই বই মানুষের মনের সৃজনশীলতার একটি অংশ, যা মেধা, মনন, পরিবেশ, সংস্কৃতি সব মিলিয়ে মানুষের জ্ঞানের আলোকে বিচ্ছুরিত করে। এবং এই আলো বিচ্ছুরণের পিছনে যারা কাজ করছেন তারা হচ্ছেন একদল লেখক, যাদের অবারিত জ্ঞানের ভাণ্ডার অন্যকে বিতরণ করার জন্য নিজের সময়, জ্ঞান, মেধা ব্যয় করে আমাদেরকে ওনারা জ্ঞানী করছেন। আপনাদের ধন্যবাদ দিয়ে যে লেখকরা উপস্থিত আছেন আমি ছোট করতে চাই না, আমি আপনাদেরকে সালাম জানাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে জীবনের তিনটি জিনিসের প্রয়োজন, তা হলো বই, বই, বই। এবং এটি এত সত্য যা যুগ থেকে যুগান্তরে এই পৃথিবীকে নিয়ে এসছে। আমরা অতীত জানতে পারছি আজকে, আমাদের আজকে জানতে পারবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের লেখনীর মাধ্যমে। আমরা এখন বই পড়া থেকে একটু দূরে সরে গেছি। এটির একটি কারণও আছে। ই বুক এবং আমাদের আইটি জগতের প্রসারণের ফলে
আমরা অনেক ছাত্রকে আমি দেখেছি যারা ই বুকের দিকে ঝুঁকে গেছে বিভিন্ন রিসার্চ কর্মকাণ্ডে, কিন্তু একটা ই বুক আপনার হৃদয়ে যে প্রশান্তি সৃষ্টি করতে পারবে তা একটা বই পড়ে তার শতগুণ বেশি প্রশান্তি আপনি পাবেন। এবং বইয়ের সাথে মনের যে মিলন সেটা হচ্ছে বই পড়ার মধ্যে দিয়ে। তাই আজকে যারা প্রকাশক আছেন, যারা লেখক আছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের আঁচ উৎসর্গ করবেন, যাতে আমরা ভবিষ্যতে একটি জ্ঞানী, গুণী এবং চিন্তাশীল জাতি পেতে পারি। এটা আপনাদের অবদান হবে। আমি একটি ছোট গল্প বলবো বই পড়া নিয়ে, স্যার আপনার অনুমতি সাপেক্ষে। আমি ছোটবেলায় আমার বাবা চাকরি করতেন, আমার মায়ের উপর দায়িত্ব ছিল যে ছেলে মেয়েদের পড়াশোনা যেন ঠিক মতো করি। তা আমার মা অত শিক্ষিত ছিলেন না, তা আমি আমার বোন পড়তে বসতাম, জোরে জোরে পড়তাম, 1 1 1, 2 1 2, 3 1 3। আমার মা তো মনে করছে যে আমরা খুব পড়াশোনা করছি, কিন্তু বইয়ের ওই নামটা বইয়ের নিচে আমার বোন পড়তেন দস্যু বনহুর, আমি পড়তাম মাসুদ রানা। তো কপাল খারাপ থাকলে যা হয়, একদিন আমার বাবা তাড়াতাড়ি বাসায় চলে এসছেন। তো ওনার ব্যক্তিগত বন্ধু ছিলেন ডক্টর আব্দুল মতিন চৌধুরী মরহুম, যিনি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো উনিও এসছেন। এসে আমার বাবার হঠাৎ চোখ পড়েছে যে আমরা পাতলা নামতা বইয়ের নিচে একটা মোটা মোটা বই। তো উনি এটা সরালেন, সরায়ে দেখলেন যে আমরা দস্যু বনহুর আর মাসুদ রানা পড়ছি। মাসুদ রানা বইটা ডিটেকটিভ বই ছিল। তিনি খুব রাগ হলেন। আমি এখনো মনে পড়ে ডক্টর আব্দুল মতিন চৌধুরী তখন আমার বাবাকে বললেন, সাইফুল্লাহ, ওরা তো পড়ছে, ওর ভিতরেও শিক্ষার কিছু আছে, পড়তে দে। এই যে একজনের উৎসাহ, পরে আমাদের যখন বড় হয়েছি তখন মনে হয়েছে যে ওনার ওই কথাটা কত মূল্যবান। একটি বই আদর্শ নীতি থেকে শুরু করে আমরা বড় বড় অনেক বই পড়ি, প্রতিটি বইয়ের ভিতর শিক্ষার কোনো না কোনো কিছু আছে। এই শিক্ষার আলো জ্বালানো, শিক্ষার প্রসার ঘটানো, জ্ঞান বিতরণ করার মাধ্যমই হচ্ছে বই। তাই আমি সবসময় ডক্টর আব্দুল মতিন চৌধুরীর ওই কথাটা মনে করি যে পড়তে দাও, পড়ো। দ্বিতীয় একটি গল্প, আমার বাবা কখনো কাউকে পুরস্কার দিতেন না ওনার ছেলে মেয়েদের। তা আমি একটা পরীক্ষায় ভালো করাতে উনি আমাকে বললেন, তোমাকে আমি একটা পুরস্কার দিব। তখন আমার অন্যান্য ভাই বোনরা একটু ঈর্ষান্বিত যে আমাকে একটা পুরস্কার দিবে, যে বাবা কাউকে পুরস্কার দেয় না। তো সন্ধ্যাবেলায় উনি আমাকে ওনার রুমে ডাকলেন, ডেকে উনি ওনার পাঞ্জাবির পকেট থেকে একটা প্যাকেট বের করলেন। প্যাকেটটা একটু ছিঁড়া। তো প্যাকেটটা খুলে দেখি একটা পার্কার পেন। আমার বাবা 1963 সালে অস্ট্রেলিয়া একটা ট্রেনিংয়ে গিয়েছিলেন, ওখানে কিনেছিলেন এটা। তো পার্কার পেনটা দিয়ে আবার লেখা হয় না, তো এটা আমাকে দিলেন। তা আমি নিলাম, কারণ ওখানে কথা বলার সাহস ছিল না, অনেক ছোট ছিলাম। তো উনি এটা দিয়ে আমাকে বললেন যে জীবনে এর উপরে নির্ভর করো, কলমটা দেখিয়ে বললেন, অন্য কোনো কিছুর উপরে না। মন খারাপ করে বের হয়ে আসলাম। আমার ভাই বোনরা খুব হাসাহাসি করলো, এই একটা পেন দিয়েছে বাবা, ওটাতে লেখাই হয় না। যখন বড় হয়েছি তখন বুঝতে পেরেছি কেন উনি ওই কথাটা বলেছিলেন, এই কলমের উপরে
নির্ভর করতে, অন্য কোনো কিছুর উপর না। তাই আপনারা যারা লেখক আছেন, আপনাদের কলমের শক্তি এই জাতিকে অনেক উপরে নিয়ে যাবে, আর কোনো কিছু নয়, বাকি সব টেম্পোরারি। এই কলম, আপনাদের কলমের, আপনাদের লেখনী শক্তি একটা শ্রেষ্ঠ জাতি উপহার দিতে পারবে। তাই আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনাদের এই লেখনী যাতে বাংলার সকল প্রান্তে ছড়িয়ে যেতে পারে। আজকে আমাদের এখানে বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় আছেন, শুধু ঢাকায় বইমেলা না, সারা বাংলাদেশে বইমেলা করে জ্ঞানের আলো বিচ্ছুরণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা একটা ভালো জাতি পাব। আমি অনেক সময় নিয়ে নিলাম, আপনাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে আজকের এই অনুষ্ঠানে, একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার তরফ থেকে আপনাদের এই বইমেলার যারা অংশগ্রহণ করেছেন, যারা লেখক এসেছেন, প্রকাশক এসেছেন, তাদের জন্য শ্রদ্ধাবানত চিত্তে সালাম জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম। এবারে আমাদের আজকের এই বইমেলার প্রধান অতিথি বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি এর সংক্ষিপ্ত পরিচিতি আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য রাওয়া লাইব্রেরিয়ান পাবলিকেশন সাব কমিটির সম্মানিত সদস্য মেজর শের মোহাম্মদ খান অবসরপ্রাপ্তকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে 30শে সেপ্টেম্বর 1940 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল হাকিম, মাতা মোসাম্মদ জাহানারা খাতুন। পিতামহ মোহাম্মদ ইসমাইল হোসেন। পিতা এবং পিতামহ দুজনেই ছিলেন স্কুল শিক্ষক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের শৈশব অতিবাহিত হয় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ঢাকা রেঞ্জে তিনি প্রথম স্থান অধিকার করে বৃত্তি লাভ করেন। ষষ্ঠ শ্রেণীতেও তিনি স্থানীয় এমই স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ঢাকা রেঞ্জে প্রথম স্থান অধিকার করেন। তারপর ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1959 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ইন্টারমিডিয়েট ক্লাসে তিনি ভর্তি হন ঢাকা কলেজে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ফাইনাল পরীক্ষায় ওনার বসা হয়নি। তখন পরের বছর ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে 1962 সালে তিনি আইএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে 1962-63 সেশনে ভর্তি হন। 1965 সালে স্নাতকে অনার্স ও 1966 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলারশিপ নিয়ে 3 বছর রিসার্চ স্কলার হিসাবে গবেষণায় নিয়োজিত ছিলেন। 1972 সালের 8 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং প্রফেসর হিসেবে 2011 সালের 30 জুন অবসর গ্রহণ করেন। সুপারনিউমারি অধ্যাপক হিসেবে 2011 থেকে 2015 পর্যন্ত একই বিভাগে কর্মরত ছিলেন তিনি। 2021-23 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আহমেদ শরীফ চেয়ার পদে প্রফেসর হিসাবে নিয়োজিত ছিলেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি গ্রামের আশিকুর রহমান প্রধান ও রুমিয়া প্রধানের কন্যা ফরিদা প্রধানের সঙ্গে 1970 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান সুচিতা শারমিন ও প্রয়াত ফয়সাল আরিফিন দীপন, যাকে জঙ্গিরা নির্মমভাবে হত্যা করে। 1981 সালে তাকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় গবেষণার জন্য। অলক্ত সাহিত্য পুরস্কার তিনি লাভ করেন 2004 সালে। 1974 সালে বাংলাদেশ লেখক শিবির হুমায়ুন কবির স্মারক পুরস্কার লাভ করেন। 1998 সালে আলাউল সাহিত্য পুরস্কার পান।
লোকায়ত সম্পাদনার জন্য কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে লিটল ম্যাগাজিন পুরস্কার লাভ করেন 1991 সালে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক যখন ময়মনসিংহ জেলা স্কুলের 8ম শ্রেণীর ছাত্র 1956 সালে, তখন স্কুল ম্যাগাজিনে তার প্রথম লেখা সৌন্দর্য ও সৌন্দর্যানুরাগ প্রবন্ধ প্রকাশিত হয়। তার প্রথম বই মুক্তি সংগ্রাম প্রকাশিত হয় 1972 সালে। জাতীয় ও আন্তর্জাতিক রিসার্চ জার্নালে এ যাবৎ প্রকাশিত হয়েছে 250টিরও বেশি গবেষণাপত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থায় অন্তত 15টি স্মারক বক্তৃতা প্রদান করেছেন। তার মৌলিক গ্রন্থের সংখ্যা 32টি, অনুবাদ 1টি ও সম্পাদনা করেছেন অন্তত 23টি গ্রন্থ। বাংলা ভাষার প্রধান লেখকদের সাথে বার্টন রাসেল, টলস্টয়, এরিক ফ্রোম, ডারউইন, ফ্রয়েড, হেগেল, রুশো, গেটে, জন ডিউই, আলবার্ট আইনস্টাইন, সর্বপল্লী রাধাকৃষ্ণ, মার্কস এঙ্গেলস, লেনিন, মাও সেতুং, গর্গি, লুসন, চার্লস ডিকেন্স, টমাস হার্ডি প্রমুখের কিছু কিছু লেখা তিনি বাংলায় অনুবাদ করেছেন। বর্তমানে তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ। এবারে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি জনাব অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি, বাংলা একাডেমিকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধীবৃন্দ, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। রাওয়া কর্তৃক আহূত বইমেলা অনুষ্ঠানে আমাকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই কারণে আমি রাওয়ার প্রতি কৃতজ্ঞ। বই মেলার সময়ে বই সম্পর্কেই আলোচনা হওয়া উচিত এবং তাই করা হয়। বই, রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র এইগুলো মানে সামনে আসার আগে বই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস মানুষের উন্নতির জন্যে, চিন্তাভাবনার, মনের জগৎটাকে উন্নত করার জন্যে। পরে চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, পরে আরও অনেক কিছু এসেছে, বিজ্ঞানের আবিষ্কার, উদ্ভাবন। তাতে অনেকেই মনে করেছেন যে বইয়ের তেমন কোনো গুরুত্ব এখন আর নেই। খুব সহজে এবং বিশেষ সময় না নিয়েই অনেক কিছু এখন জানা যায়। সেই আলাউদ্দিন ও আশ্চর্য প্রদীপের যে কাহিনী আমরা স্কুলে পড়ার সময় পড়েছি, সেই আশ্চর্য প্রদীপকেও ম্লান করে দিয়েছে এই কালের ইন্টারনেট, ফ্যাক্স, ইমেইল এবং অনেক কিছু। মানুষ সৃষ্টিশীল, যে প্রকৃতিতে নেই, প্রকৃতিকে অবলম্বন করেই সেরকম অনেক কিছু আবিষ্কার করেন, উদ্ভাবন করেন। বৈজ্ঞানিকেরা আছেন, দার্শনিকেরা আছেন, শিল্প সাহিত্য আছে, জ্ঞান বিজ্ঞানের নানান শাখায় মানুষের চর্চা আছে। এইটা তো অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মানুষ সভ্যতা সৃষ্টি করেছে, করছে, করবে। মানুষ সংস্কৃতি সৃষ্টি করেছে, করছে, করবে। এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়ে মানুষের যে গুণাবলী প্রকাশিত হয়, তার সঙ্গে অন্য কোনো প্রাণীর কোনো রকম আচরণের তুলনা হয় না। মানুষের যে এই শ্রেষ্ঠত্ব, এইটাই মানুষের মনুষ্যত্ব। মানবিক গুণাবলী বা মানুষের গুণাবলী, এগুলোর দ্বারা মানুষ ভালো কিছু করে, সৃষ্টি করে। সেই দিক দিয়ে মানুষের এই সৃষ্টিশীলতা খুব গুরুত্বপূর্ণ এবং যারা শিক্ষিত লোক তাদের সকলেরই এই সৃষ্টিশীলতাকে উপলব্ধি করা উচিত, চিন্তাভাবনা করা উচিত।
একটা কথা আছে যে অপরীক্ষিত জীবন যাপনযোগ্য নয়। এ লাইফ আনএক্সামিন্ড ইজ নট ওয়ার্থ লিভিং। অর্থাৎ ভালো সফল জীবনযাপন করতে হলে মানুষকে বাইরের জগৎ, দেশ, কাল সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আর নিজেকেও বুঝতে হবে। নিজের স্নায়ুমণ্ডলী, মস্তিষ্ক ইত্যাদিতে অবলম্বন করে যে মানুষের মন, সেই মনটাকেও বুঝতে হবে, এবং মানব চরিত্রে অন্তহীন জটিলতা আছে। এই জটিলতা সম্পর্কেও ধারণা নিয়ে সফল জীবনযাপন সম্ভব। কিন্তু জীবনকে, জীবনের পরিবেশকে বিচার বিবেচনা না করে স্বতঃস্ফূর্তভাবে জীবনযাপন করলে সেটাকে ভালো জীবন বলা যায় না। তো বই মেলা আপনারা আয়োজন করেছেন, সেই দিক থেকে এটা অত্যন্ত ভালো একটা কাজ, একটা ভালো ব্যাপার। এখান থেকে অনেকে বই কিনবেন, কি কি বই বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে সেগুলোর পরিচয় জানবেন। অনেকে ছেলে মেয়েদের জন্যে, সন্তানদের জন্যে বই কিনে নেন। তো বই বিক্রি হোক, ভালো বিক্রি হোক, যারা বই কেনেন তাদের মনে বই পড়ে, বই কিনে একটা তৃপ্তি দেখা দিক, এবং বই আমাদের জাতীয় জীবনকে এবং প্রতিটি মানুষের ব্যক্তিগত জীবনকেও উন্নত করে। এইসব বোধ এবং বুদ্ধি দরকার আমাদের মধ্যে বিকশিত করা। একটা কথা হলো, অনেক লেখক অনেক বই প্রকাশ করছেন। সব লেখক তো এক উদ্দেশ্যে বই লেখেন না। কেউ বই লেখেন অনেক টাকা আয় হবে, বই বিক্রি খুব হবে, জনপ্রিয় বই লেখেন। আবার অনেকে জ্ঞান বিজ্ঞানের নতুন বিষয়গুলো অবলম্বন করে বই লেখেন, এবং তার মধ্যে মানুষের চিন্তা চেতনার উন্নতি এবং একটা জাতির উন্নতির সম্ভাবনা ফুটিয়ে তোলা হয়। যে বইগুলো কল্যাণকর, কাজে লাগবে, সেই ধরনের ভালো বইয়ের পাঠক পৃথিবীর সর্বত্রই সংখ্যায় তুলনামূলকভাবে কম। সে আমরা ইংরেজি ভাষা বলি, ফরাসি ভাষা, জার্মান ভাষা, আরও অনেক ভাষা দেখা যায় যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো বিষয়, সেই সবের বই কম বিক্রি হয়। আর যেগুলো শুধুই মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিনোদনমূলক চিন্তা প্রকাশ করেন, সেগুলো খুব দ্রুত বিক্রি হয়। তো এইটা কেবল আমাদের দেশের ব্যাপার তা নয়, সব জাতির, সব দেশেরই ব্যাপার। তো আমাদের বিশেষভাবে এইটাও উপলব্ধি করতে হবে যে বইয়ের জগতে ভালো মন্দ দুটিই আছে, এবং ভালো, ন্যায়, সুন্দর এগুলোর প্রতি আমাদের আকর্ষণ থাকতে হবে, এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যেও এই মনোভাব, এই চিন্তা চেতনা জেগে উঠুক, এইটাই কাম্য। বাংলা একাডেমির বই মেলা হয়, অনেক বই বের হয়। মানে বাংলা একাডেমি প্রতি বছর মেলা শেষ হওয়ার পরে একটা বিবরণ প্রকাশ করেন, এবং তাতে দেখা যায় যে গত অন্তত 10 বছর ধরে 5000-এর মতো বই প্রকাশিত হচ্ছে প্রতি বছর। দেশের অবস্থা ভালো থাকলে এই সংখ্যা আরও বাড়ত। এই 5000 বইয়ের মধ্যে অন্তত 20টা-25টা বই নানান দিক থেকে খুব ভালো, আর বাকিগুলো আছে তার মধ্যে কোনো কোনো হতে ভালো আছে, কিন্তু মানুষের ক্ষতিকর প্রবণতাগুলোকে বাড়িয়ে তোলে এমন বইও আছে। আর ছোট ছেলে মেয়েদেরকে মানে পড়ানোর জন্যে অনেকেই বই লেখেন এবং মেলায় এসে বাচ্চাদের নিয়ে বই কেনেন। এই ক্ষেত্রেও একটু বিবেচনার প্রয়োজন আছে যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটার ফল কী হবে। আমাদের ধারণা যে যদি আমরা 1900 খ্রিস্টাব্দ ধরি, যে ওই সময়ে এশিয়ার, আফ্রিকার, দক্ষিণ আমেরিকার জাতিগুলোর কি অবস্থা ছিল, আর ইউরোপ, উত্তর আমেরিকা ওই দিকের মানুষদের কি আচরণ ছিল, আমরা দেখতে পাই যে উত্তর এলাকা, সেই আমেরিকা থেকে, ইউরোপ থেকে সবটা অনেক উন্নত, এবং দক্ষিণ এলাকা যেটা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, চিন্তাভাবনা, আচার আচরণ ইত্যাদি ক্ষেত্রে তারা অনেক পশ্চাৎবর্তী। আমাদের দেশও সেই রকম পশ্চাৎবর্তীই ছিল। এর মধ্যে মানে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে 1757 যুদ্ধের কিছু পরে, এবং পরবর্তী 100 বছরে ইংরেজরা আসমুদ্র, হিমাচল, সমগ্র ভারতবর্ষ তাদের দখলে নিয়ে নেন। এই পলাশী যুদ্ধের পরবর্তী 100 বছর ইংরেজরা প্রায় সর্বত্র
যুদ্ধ করে নয়, নানান কৌশলে এক একটা প্রদেশ দখল করেছে এবং সমগ্র ভারত উপমহাদেশের তাদের অধীন হয়ে যায়। নিশ্চয়ই অধীনতা কোনোভাবেই কাম্য নয়, স্বাধীনভাবে চলতে পারা স্বাধীন রাষ্ট্র এগুলোই কাম্য। কিন্তু তারপরেও একটা সময় দেখা গেছে যে এই দক্ষিণাঞ্চলের পৃথিবী রাষ্ট্রগুলো প্রায় সবই ইংরেজ, ফরাসি, জার্মান, ওলন্দাজ, পর্তুগিজ এইসব জাতির অধীনে চলে গেছে। তো এই যে পরাধীনতা, এর মধ্যে কলকাতাকে কেন্দ্র করে বাঙালির যে শিক্ষা সংস্কৃতি এটা অভাবনীয় রকম উন্নতি করেছে। রাজা রামমোহন রায়, তার সমকক্ষ কোনো ব্যক্তি জাপানে, চীনে, ভারতে, বাংলা ছাড়া অন্যান্য প্রদেশে, আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায় কোথাও এই রামমোহনের সমকক্ষ একজন ব্যক্তি ছিলেন না। জ্ঞানে, মানুষের প্রতি ভালোবাসায়, ধর্ম সংস্কার এবং জীবন জগৎ সম্পর্কে নতুন ধারণার অনুসন্ধানে রামমোহন ছিলেন এক বিরল ব্যতিক্রম। এরও একটা বড় কারণ যে এই দেশ ইংরেজদের অধীনে গেলেও ইংরেজরা এই পাশ্চাত্য জ্ঞান, ইউরোপের জ্ঞান বিজ্ঞান এটা প্রচার করতে কোনো বাধা দেয়নি। আর কলকাতা কেন্দ্রিক যে সংস্কৃতি, তাতে একটু সচ্ছল লোক যারা ছিলেন তারা ইংরেজি শেখার জন্য চেষ্টা করেছেন এবং ইংরেজি ভাষার মধ্য দিয়ে প্রাচ্য জ্ঞান বিজ্ঞান কলকাতা কেন্দ্রিক যে বাঙালি সংস্কৃতি তাতে হয়। এর মধ্যে হিন্দুরা ছিলেন, মুসলমানরাও ছিলেন। হিন্দুদের কর্তৃত্ব প্রাধান্য ছিল, মুসলমানদের কর্তৃত্ব প্রাধান্য কম ছিল, কিন্তু মুসলমানেরাও ছিল। হিন্দু মুসলমান একই সঙ্গে একই রাজ্যে একই রাষ্ট্রে একসঙ্গে বসবাস করলেও শত শত বছর ধরে হিন্দু মুসলমান একেবারে গভীরভাবে মিলে যায়নি, পার্থক্য নিয়েও একটা সম্প্রীতির মধ্যে, সমঝোতার মধ্যে ছিলেন। তো আমি বলছি যে 1900 খ্রিস্টাব্দে বাঙালিরা কলকাতা শহর বলা যায় যে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার জাতিগুলোর তুলনায় অনেক উন্নত ছিলেন। তো সেই উন্নতির ধারা আমাদের ঢাকা কেন্দ্রিক জাতীয় সংস্কৃতিতেও আসছে। পাকিস্তান আমলে যখন ঢাকা এই পূর্ব বাংলা প্রদেশের বা পূর্ব পাকিস্তানের রাজধানী হয়, এইখানেও জ্ঞান বিজ্ঞানের চর্চা, শিক্ষা দীক্ষার উন্নতি এবং ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার বা বৌদ্ধিক চরিত্র এইগুলো কলকাতার ধারাবাহিকতায় ঢাকায়ও চর্চা হয়েছে। এবং আমরা যদি ধরি তাহলে 1947 থেকে আজ পর্যন্ত এই সময়ের মধ্যে ঢাকাও অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে জ্ঞান বিজ্ঞানের চর্চা। তো এইরকম বিষয়গুলো আমাদের ঐতিহ্যের অন্তর্গত। আমাদের শুরু অনেক আগে, শরণার্থিত কাল থেকে, তারপরে আধুনিক যুগ আসছে এবং এর মধ্যে ভারত ভাগ হয়েছে, পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্গত হয়, আরও পরবর্তী পরিবর্তনগুলো আপনারা জানেন। তো আমরা রাজনীতি ছাড়া অন্য যে কোনো দিক থেকে বিচার করি, বাঙালিরা উন্নতির পরিচয় দিচ্ছে, উৎকর্ষের পরিচয় দিয়েছে। আর আমাদের গোটা ইতিহাস জুড়েই বাঙালিরা রাজনৈতিকভাবে দুর্বল। এই যে সেই মানে পাল রাজাদের, সেন রাজাদের কাল, তারপরে তুর্কি, পাঠান, মোগল তারা শাসন করেছে। এই গোটা 1000 বছর ধরে এই যে এই এলাকা শাসন করেছে, বিদেশ থেকে লোক এসে এই দেশে রাজত্ব করেছে। সেন বলি, পাল আমল বলি, তারও কিছু আগে থেকে যে ইতিহাস পাওয়া যায়। আর ইংরেজ আমলের কথা আপনারা জানেন যে ইংরেজ আমলে বাঙালিরা পরাধীন হয়েও অনেক উন্নতি করেছে। তো এই দিক দিয়ে দেখতে গেলে দেখা যায় যে জাতীয় স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা, এই সব কাজের যে নেতৃত্ব দরকার, সেরকম নেতৃত্বের অভাব ছিল, আছে, এখন আরও অভাব বেড়েছে। বাংলাদেশের নেতা বলা যায়, রাজনৈতিক নেতা এমন কোনো ব্যক্তি কি আজকে আছেন? বিবেচনা করে দেখবেন। আমার ধারণা যে নেতা বলা যায় এরকম কোনো ব্যক্তি নেই। প্রধানমন্ত্রী হতে চান, রাষ্ট্রপতি হতে চান, পার্লামেন্টের মেম্বার হতে চান, ইত্যাদি ক্ষেত্রে বহু লোক আছে মানে কম্পিটিশন বা ইয়ে করছে, প্রতিযোগিতা করছে। কিন্তু নেতা তো শুধু এইসব পদ দখল করে হয় না। আমাদের শের বাংলা ফজলুল হক, মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী ছিল এবং তাদের সঙ্গে যারা কাজ করেছেন তাদেরও কারো কারো নেতৃত্বের গুণ ছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশে সেই নেতৃত্ব গুণ সম্পন্ন মানুষ একেবারে কম হয়েছে এবং এখন সেরকম কোনো ব্যক্তির নাম আমরা খুঁজে পাই না যাকে নেতা বলা যায়। বড় বড় পদে অবস্থানে থাকার লোকের অভাব নেই, কিন্তু নেতা বলতে যা বোঝায়, যার পরিচয় শেরেবাংলা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের মধ্যে আমরা দেখি, সেইটার ধারে কাছে যাওয়ার মতো কোনো ব্যক্তি বাংলাদেশে এখন খুঁজে পাওয়া যায় না। নানান দিক থেকে অনেক লোক আছেন যারা অনেক কিছুতে কৃতিত্বের পরিচয় দিচ্ছেন। এই রাজনৈতিক দুর্বলতাই বাঙালি জাতির সবচেয়ে মৌলিক এবং বড় দুর্বলতা। এই দুর্বলতা আমাদের কাটাতে হবে। বইয়ের জগতে দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা আমাদের জাতির এবং একটা উন্নতিশীল অবস্থায় উত্তীর্ণ হওয়া, এইটি আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। লেখকদের, পাঠকদের, রাজনৈতিক নেতাদের, প্রশাসনে যারা আছেন এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে যারা আছেন, তাদের সকলেরই এই বিষয়টা বিবেচনা করতে হবে যে আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নতি চাই এবং রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে অন্য সব উন্নতির উপায় হয়। এই বিষয়েও আমরা বই চাই, লেখক চাই, পাঠক চাই এবং সবার মধ্যে একটা আলোচনাও চাই। আপনারা এই বই মেলার আয়োজন করে সেরকম একটা সুযোগ তৈরি করেছেন, এই জন্য অবশ্যই আমরা সকলে এবং আমাদের গোটা দেশবাসী আপনাদেরকে অভিনন্দিত করবে। আপনাদের কাজের দ্বারা যদি আমাদের জাতির উন্নতি হয় তাহলে যত অল্পই হোক সেটা অসাধারণ গুরুত্বপূর্ণ এবং জাতির জীবনে তারা স্মরণীয় হয়ে থাকবেন। তা আমি অনেক কথা বলছি, আরও অনেক কথা বলার আছে, আপনারা আলোচনা করবেন। আমি এখানেই বক্তব্য শেষ করছি। এই বইমেলা সফল হোক, এই বইমেলার মাধ্যমে মানুষের মধ্যে কিছু নতুন চেতনা, চিন্তা দেখা দিক, এটাই আমরা সকলে কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের স্পন্সর পার্টনারদেরকে সম্মাননা প্রদান পর্ব। সম্মাননা প্রদান করার জন্য আমি চেয়ারম্যান রাওয়া লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এবং ভাইস চেয়ারম্যান নেভি কমোডর সৈয়দ সালাউদ্দিন আহমেদকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা যাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমাদের স্পন্সর পার্টনারদের ভেতরে রয়েছে ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেড। আমি সবার প্রথমে ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামাল চৌধুরীকে বিনীতভাবে সম্মাননা গ্রহণ করার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আহসান জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ট্রাস্ট ব্যাংক পিএলসিকে সম্মাননা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমি কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহাঙ্গীর হোসেন পাটোয়ারিকে সম্মাননা গ্রহণ করার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রেস্ট গ্রহণ করলেন ট্রাস্ট ব্যাংকের পক্ষে আহসান জামাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক। এখন সম্মাননা গ্রহণ করছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, ম্যানেজিং ডিরেক্টর, কেবি পেট্রোকেমিক্যালস লিমিটেড। এবারে আমাদের সকলের পক্ষ থেকে আজকের দিনের মধ্যমণি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমিকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য চেয়ারম্যান মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে প্রধান অতিথি কর্তৃক নতুন বইয়ের মোড়ক উন্মোচন। আমি
যে সকল লেখক এবং লেখিকাগণদের বই আজকে মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব স্টেজে আসার জন্য। এর ভেতরে প্রথমেই রয়েছেন, আমি লেখকের নাম এবং বইয়ের নাম আপনাদের সকলেরকে অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। মেজর শের মোহাম্মদ খান, অবসরপ্রাপ্ত। ওনার বইয়ের নাম ছোটদের বাংলা ছড়া ও ইংলিশ রাইম। এটি একটি ছড়া গ্রন্থ। পরবর্তীতে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, এনডিসি পিএসসি। ওনার বইয়ের নাম আমার স্মৃতিকথা, রক্তাক্ত দিনগুলো 1975-81, ইলেকট্রাল গভর্নেন্স ইন সাউথ এশিয়া। বইয়ের ধরন স্মৃতিকথা ও প্রবন্ধ। ব্রিগেডিয়ার জেনারেল রাজিয়া খানম, অবসরপ্রাপ্ত। বনলতা সেন, বইয়ের প্রকৃতি ইংরেজি অনুবাদ। লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আকবর, বইয়ের নাম 100 পৃষ্ঠায় বিশ্ব ইতিহাস, বইয়ের ধরন ইতিহাস। মেজর পরিতোষ কুমার রয়, বইয়ের নাম বিবর্তনে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং পাথরের ওড়না, বইয়ের ধরন প্রবন্ধ। এরপরে রয়েছেন ডক্টর গ্রুপ ক্যাপ্টেন এম ইদ্রিস আলী, বইয়ের নাম অভিশপ্ত অঙ্গুরীয়, বইয়ের ধরন গল্পগ্রন্থ। এরপরে রয়েছেন ডাক্তার প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম নাজু, বইয়ের নাম দুপুর শেষের কাব্যে আঁকা এবং 71-এর অদম্য নারী মুক্তিযোদ্ধা, বইয়ের ধরন কাব্যগ্রন্থ ও প্রবন্ধ। কমোডর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বইয়ের নাম জিওপলিটিক্যাল স্টোরিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বইয়ের ধরন প্রবন্ধ। এবং সবশেষে রয়েছে তারানা নাজনীন, উনি মেজর খায়রুল বাশার, অবসরপ্রাপ্ত, এর সহধর্মিণী। বইয়ের নাম কুটুম পাখির ছড়া, বইয়ের ধরন শিশুতোষ ছড়া। সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই বইমেলাকে উপলক্ষ করে রাওয়ার যে সকল লেখক এবং লেখিকাদের নতুন বই প্রকাশিত হতে যাচ্ছে তাদের মোড়ক উন্মোচিত হলো। তুমি যাও। ধন্যবাদ স্যার। এইমাত্র মোড়ক উন্মোচিত করলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সভাপতি বাংলা একাডেমি। সকলকে ধন্যবাদ। অনুষ্ঠান এখনই শেষ হয়েছে। এখন সকলকে আমি কিন্তু অনুরোধ করছি আপনারা সবাই স্টলে চলে যান, আপনাদের স্টল করে এখন পরিদর্শন হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এদিক দিয়ে যাক, রাজ স্টলের থেকে শুরু ভালো। আমাদের নামা পাবলিকেশন আমাদের প্রতি বছরের ভালো করে প্রধান অতিথি কর্তৃক সকল স্টল পরিদর্শন করা হচ্ছে। স্টল পরিদর্শনের পরে আপনাদের সকলের জন্য
সামান্য টি ব্রেকের ব্যবস্থা রাখা হয়েছে। সকলকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাধু Major share, sir. স্যারের কাছ থেকে বইগুলো কালেক্ট করে নিলাম।
স্যার আমি কিন্তু বাংলা একাডেমিক লাইভ আমার নাম্বার 900। আসসালামু আলাইকুম স্যার। বারোটা বই আছে আমার স্যার। স্যার একটা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন আর বাকিগুলো দেশের ভাষা স্যার। নর্মালি স্যার এই যে যুদ্ধ বিষয় লেখালেখি করি স্যার। এছাড়াও স্যার কিছু সেলফ হেল্প বইয়ের আছে, রোহিঙ্গার উপরে আমার বেস্ট সেলিং আছে। ইংলিশ ভাষা বই স্যার পৃথিবীর প্রথম বাংলাদেশে সিমিলার বই পাওয়া চলেছে। আমি আমার ক্যামেরা পরে আমি তোমাদের থেকে ভালো আছি। স্যার 100 পৃষ্ঠার ইতিহাস, ইসলামিক হিস্ট্রি মাস্টার্স ইংলিশ ভাষা প্রত্যেকটা বই ইংলিশ ভাষা ছেলেরা কেমন আছে? বাচ্চাদের যেহেতু আপনি সকালবেলা প্রতিদিন রাত বিকাল 5টার সময় চলে যায়, সকালবেলা আসে। আমি আমাদের আমি আগে স্যার খবর দিয়ে দিচ্ছি মাত্র 2 মিনিট বেশি সময় বাংলাদেশে এখন
চাইনিজ ভিসার বেসিক কোর্সের বই আমরা এখানে করেছি। বেসিক কোর্সের বই 1, বুক 2, বুক 3 আমাদের 3টে একসাথে চাইনিজ ভাষার ছবি টবি সহ ধরনের বই। আমাদের একটা ক্লাব আছে, ক্লাবটার নাম হচ্ছে তারা সহ চাইনিজ ক্লাব বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাব। সো আর আমাদের সদস্য সংখ্যা 2 রকম। একটা হচ্ছে আমরা কোনো টাকা পয়সা নিলাম, ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে চাইনিজ ভাষা শিখে ফ্রি। আমাদের সেন্টার আছে স্যার বাংলাদেশে, দেখেন স্যার সর্বকনিষ্ঠ চাইনিজ শিখেছিল স্কুলে যাওয়ার আগে, ক্লাস 2 প্রথম চাইনিজ শিখেছে। এটা হচ্ছে স্যার আমার ব্যক্তিগত ল্যাঙ্গুয়েজ সেন্টার। ঢাকা ইউনিভার্সিটিতে যখন প্রথম চাইনিজ টিচার আসে সেই জিনিসটাও আমি কোঅর্ডিনেট করেছিলাম। সরকার আমাকে পাঠিয়েছিল 1988 সালে চাইনিজ ভাষা শেখার জন্য। আমি গ্রাজুয়েট অফ বেজিং ল্যাঙ্গুয়েজ কালচার ইউনিভার্সিটি। শুধু আমরা এটা বেজিং ল্যাঙ্গুয়েজ কালচার ইউনিভার্সিটি বলেছে, দিস বুক ক্যান বি ইউজ anywhere in the world, including Harvard or Oxford or anywhere. এটা গ্রামার সহ। বাংলাতেও আমাদের ক্লাবের অন্য একজন সদস্য ডক্টর সাদি এই প্রথম দেখেছে চাইনিজ বাংলা ডিকশনারি। এটা ছাড়া কিন্তু আর কোনো ডিকশনারি নেই। চাইনিজরা পড়ায় চাইনিজদের দিয়ে। আমি স্যার আপনার সময় মানে এখানে একটা বই আছে, দিশারি বইটা আগে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের IML এর টিচার করেছিলেন, উনি করেছিলেন বাংলা, ইংলিশ, আরবি। আমাদের একজন মেম্বার এটাকে করেছে বাংলা, ইংলিশ, চাইনিজ দিশারি বই। সো আমি আপনাকে স্যার আর সময় নষ্ট না করে এই বইটা যদি আপনার সময় হয় কখনো ছবি উল্টানোর জন্য 318 পাতায় ছবি উঠাইলে দেখবেন বাংলাদেশের মাটিতে 8ম শ্রেণী পাস ছেলে 3 মাসে চাইনিজ শিখে 80,000 টাকা, 1.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা বেতনে চাকরি করতেছে কনজারভেটর হিসাবে। এটার ভিতরে কীভাবে বাংলাদেশে চাইনিজ ভাষাটা প্রচার হয়েছে এর সমস্ত কিছু আছে স্যার। আমি আপনাকে স্যার এই বইটা দিলাম স্যার। আমি স্যার যাওয়ার জন্য বলছি না, যাওয়ার জন্য বলছি না। আমি স্যার 37 বার চায়না গিয়েছি। আপনি যদি কখনো চায়না যান, আমি আমার নিজের খরচে আপনার সাথে চাইনিজে যাবো, যেন আপনি কমফোর্ট পান। হ্যাঁ, এটা স্যারের সঙ্গে, এইটা স্যারের সঙ্গে, এটা ক্লাব, এইটাও দিন স্যার। এখানে একটু আমরা একটা আপনার সামনে একটু স্টলের সামনে সামনে থেকে একটু ছবি দেবো তো। আমি আসলে ম্যাডাম আসেন থ্যাংক ইউ স্যার। বেশি সময় নেওয়ার জন্য 50টা ঘুরতে 15টা ঘুরাইছি। অনেক ধন্যবাদ। এখানে 5টা খন্ডে বাইবেল
স্যার সামনে দেখান স্যার। আপু একটু পিছনে আসেন আপু। হ্যালো আপু। থ্যাংক ইউ স্যার। তিনজন একসাথে মিশিয়ে দিচ্ছি। স্যার বই কিনলে এখান থেকে স্যার ভালো আছেন স্যার? আমি এখানে দেখে আমার অবশ্যই ঠিক আছে।
এই পাশে সামনে আসেন, সামনে আসেন। আপনাকে দিচ্ছি চিন্তা তোলা হয় একটু পিছনে আজকাল তো ব্যাংক দিলেই হবে না। এদিকে আপনাকে আরেকটা কপি দিব ভালো হয়। সাহস পাওয়া যাবে, সবাই এসে চারণ করে ঘিরে ধরে। আপডেট হয়ে গেছে ভাই, আপনাদের বইয়ের উপর রাখলাম। এক ক্যামেরাতে দুইজনের পিছনে जी सर, এই যে স্যার আপনার বই সামনে এই যে স্যার এই যে স্যার এই তিনটা স্যার ওই পাশ থেকে দেবেন আমার বই ওই স্টলে আমার বই। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ স্যার, স্যার আপনার বাসায় আমি গিয়েছিলাম স্যার। স্যার আমি এই ছোটদের জন্য এই কাগজটা করি স্যার। স্যার আমাদের এই সব ছোটদের বই। জি স্যার। স্যার আমাদের সাথে স্যার মাদার ভাই আমির ভাই আছে, আমার মাদার ভাইয়ের একটা বইও চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, মাদার ভাই তো কানাডায় থাকে। Sir, these are the Galician English. So all is
be one of the writer of reliable publication. শ্রেষ্ঠ মুস্তফা, ওনার নাম ইতিহাসের মুস্তফা কামাল হিসাবে যাচ্ছে, বাট রং। ওনার নাম কিন্তু মোহাম্মদ মুস্তফা, এই জন্য দেখছি আপনার জন্য word to word. These are Arabic curriculum for the kids, for the elders, the specialists, with graphics, with cartoon. Sir. স্যার এদিকে স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমি ডক্টর প্রফেসর ব্রিগেডিয়ার নাজমা স্যার, এগুলো সব তো আমার বই। স্যার আমার 73টা বই, আর আমি বাংলা সদস্য। এগুলো সব বই স্যার আবার। স্যার এই দুইটা বই হচ্ছে নতুন আজকে নতুন করা হয়েছে। আর আমি স্যার আমার এই বইগুলো হচ্ছে, আমি স্যার ফার্স্ট ওয়ার্ল্ড ফার্স্ট কমান্ডার, উইমেন কমান্ডার, ওয়ার্ল্ড ফার্স্ট ইন দ্য ইউনিয়ন হিস্ট্রি অ্যান্ড দ্য ফার্স্ট মাদার টেলিফোন নাম্বার সহ আমার বইগুলো আছে। Islamic, no? Islamic. Oh, wow. Islamic books. স্যার আসসালামু আলাইকুম। স্যার এই পাশে স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মেজর রিটায়ার্ড কামরুল। আমি স্যার স্যার এদিকে আসতে দেখবেন স্যার, এটা হচ্ছে স্যার আমাদের মুম্বাই করতে পারে। এটা হচ্ছে স্যার ইউ নো অনলি 100
These are all word by word translations. Arabic language, these are in hadiths for the chief Islam. Sir, এবার তো আমরা স্টল আশা করি পাবো বাংলা ইনশাআল্লাহ। আমাদের we have স্যার আমি স্যার আপনার একজন ভক্ত, আপনার লেখা যখন বিভিন্ন পত্রিকায় পাবলিশিং, বিশেষ করে মায়াজীবনের আপনি কলামগুলো আমি করতাম। আমার এই ফোর্সস কিতাব মহল ইজ দ্য ওল্ডেস্ট পাবলিকেশন ইন বাংলাদেশ স্যার। এখানে আমার 4টা বই তারা পাবলিশ করেছে স্যার। স্যার আমার 4টা বই হলো স্যার, সামরিক ইতিহাসের 6 তারকা, তারপরে গৌরবের সেনাবাহিনী, বটতলার পাথেও আর শান্তি সন্ধান। তো আপনাকে একটা বই আমি দিই স্যার আমার পক্ষ থেকে। আর দোয়া করবেন স্যার আমাদের জন্য। স্যার লেখক ইজ হিয়ার স্যার। আমি কমরুল কবির। তো আপনাদের ফাগুন দেখতে আমাদের একটা যোগাযোগ আছে স্যার, দুজন জাহাজের লোক ছিল না স্যার। এটা আমার লেখার বই নাই আজাদ থেকে আলো জীবনের ফলাফল। এখানে এটা হলো স্যার প্রবলেম ছবি অনেক তোলা যাচ্ছে না কিন্তু আমার আগের করে ঠিক ছিল। এই মুম্বাই Thank you, sir. Sir, Captain Daniel, এই বইটা হচ্ছে টোটাল মোবাইলে 72 to 73 নুরুল হক ক্যাপ্টেন এবং বাবু ওনার একটা লেখা বলছিল, মন্ত্রীও ছিলেন হাইটাইড ওনার একটা বাংলা দ্বারা পাকিস্তানের কম্পিউটার। থ্যাংক ইউ স্যার। স্যার একটু বইটা ঘুরাই দেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম গিফট করছো ভালো ফ্রেমে 2-3টা ছবি রাখবেন যেগুলো লাগবে। এখন লাইট ভালো তাই না?
হ্যাঁ বলছি এখান থেকে এই কটা শেষ হলে নিয়ে মেয়ে দিল না আমার স্যার এরপরে তো আর কাজ করতে পারি নাই স্যার বহিমেলার কাজের জন্য স্যার শেষ হলে স্যার এই মাসে পাবে এই মাসটা আমার কালকে আমি আমার আরো কয়েকটা বই আছে আর ওই চন্দ্রবিন্দুটা যে আকারের উপরে এটা এ টু জেড আবার চেক করে নিই সবগুলিতে আকারের উপরে পড়ে ঠিক আছে স্যার আমি কর্নেল আসান আমার বক্তব্যের মধ্যে তিনটাই জানতে এটা এইটা এবং ডান দিকে এটা না এটা ঠিক আছে এটা 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 জানতে দুটো একটা থেকে যাবে এই আমার স্যার ভিডিও এটা নিয়ে নেন সকালে মনে নাস্তা করে না বুঝছেন সকালে মনে নাস্তাও করে না এই অপু আমার ছবি তুলছিলাম ছবি তুলছো ভালো আছে স্যার দিতে পারবা দু একটা দিতে পারবো স্যার আমার হোয়াটসঅ্যাপে নাম্বার আছে না তোমার কাছে সাইদুরের কাছে আছে দিয়ে দিও নাস্তা খাইতে যদি 12টা বাজবে স্টলে দিয়ে দেন না কেন নাস্তা সাইদুল ভাই ব্যবসা ভাই স্টলে দিয়ে দেন না শিওর তো ঠিক ভাই 12টা বাজে ভাই দিয়ে দেন না
আপনাদের কি এটা মিডিয়া নাকি আপনার